ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাবে ইসি। নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা শেষে জানালেন প্রেস সচিব। অনেকে নির্বাচন বানচালের জন্য দেশে বসে অনেকে অনেক ধরনের কনস্পিরেসি করছে, আমরা এটা স্পষ্ট দেখছি। সেই বিষয়ে উনি সবাইকে অ্যালার্ট থাকতে বলেছেন। অপচেষ্টা রুখে দিতে সতর্ক থাকার নির্দেশ। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে শিরোনামে আরো যা থাকছে। জুলাই সনদ থেকে নোট অফ ডিসেন্ট বাদ দেয়া প্রতারণা, বললেন ফখরুল। গণভোট ইস্যুতে বিএনপি, জামাত ও এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য। ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার সময় মনে হয়েছে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। গণভোট নির্বাচনের দিনই হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মার খেয়ে যাবে। পালিয়ে বেড়াচ্ছেন সালমান শাহ হত্যা মামলার আসামিরা। আসামিদের অবস্থান শনাক্তের আমরা চেষ্টা করতেছি, যদি আমরা কনফার্ম হই আমরা আসামিদের গ্রেপ্তার করব। বগুড়ার বাড়িতে গা ঢাকা দেন ডন। চট্টগ্রামের খুলশীতে কয়েকদিন ছিলেন সামিরার মা লুসি। নিবেশ আজকে অনেকদিন যাবত আছে, একবার আসছিল, আমার চোখে একবার পড়ছিল, আমি তো বললাম না আমি এখানে কম থাকি। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, তুমুল সংঘর্ষ, অন্তত 43 জন আহত। যৌক্তিক দাবি ছিল কিন্তু পুলিশ আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে সাউন্ড গ্রেনেড মেরেছে, না বাইক লাগছে সেখান থেকে অজ্ঞান হয়ে বলেছে। ট্যাক্সে পালা সরকারি প্রশাসন, তারা দেখেন শিক্ষকের উপর কিভাবে কি করছে। আফগানিস্তানের সাথে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ভারতকে দুষছে পাকিস্তান। সীমান্তে ফের হামলা হলে তালেবানকে কঠিন বদলার হুমকি। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আছে আমি জান্নাতুল কলি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক শুরুতেই জেডএসআরএম নির্বাচনের পথে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন। আর 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টা রুখে দিতে হবে। দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। দীর্ঘদিন সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচন না হওয়ায় এবারের সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করা হলেও কবে কখন ভোট হবে এ নিয়ে আছে নানা প্রশ্ন। প্রেস সচিব জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জানা যাবে ভোটের দিনক্ষণ। ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। নির্বাচনের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা। অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় 2 ঘন্টার আলোচনায় গুরুত্ব পায় নির্বাচনকে উৎসব মুখর ও শান্তিপূর্ণ করার নানা পদক্ষেপের বিষয়ে। বৈঠকে জানানো হয়, আগের যে কোনো ভোটের চেয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি অনেক বেশি থাকবে। নির্বাচনের আগে ও পরে সাইবার, এআই সহ নানা ষড়যন্ত্রমূলক আক্রমণ ঠেকানোর জন্য সতর্কতামূলক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে ছবি, ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে।
জানানো হয় যোগ্য ডিসিএসপিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগের বিতর্কিত নির্বাচনে সম্পৃক্ততা ছিল এমন কাউকে এবার দায়িত্ব দেয়া হবে না। প্রেস সচিব আরও জানান, প্রবাসীদের পাশাপাশি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও জেলে অবস্থানকারীদের ভোট দেওয়ার সুযোগ দিতে কয়েকটি অ্যাপ প্রস্তুত করা হচ্ছে। বডি ক্যামেরা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয় বৈঠকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশ না নেয়ায় দলের বিপুল সংখ্যক সমর্থক ভোট বয়কট করবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আভাস দেন, আওয়ামী লীগের নেতৃত্বে তিনি বা তার পরিবারের কেউ আর নাও থাকতে পারেন। সাক্ষাৎকারে হাসিনা আরও বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না তিনি। আপাতত ভারতে থাকার পরিকল্পনা করছেন। এদিকে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার গ্রহণ বা প্রচার সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। জুলাই সনদ থেকে নোট অব ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন জাতি ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, কোনো কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে। আর এদিকে গুলশানে আলাদা সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশ এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে হতাশ বিএনপি। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা পেশ করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে 17 অক্টোবর স্বাক্ষর করা সংস্কার প্রস্তাবে থাকা নোট অব ডিসেন্টগুলো বাদ দেয়া হয়। বলা হয়, সংসদের সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না করলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের খসড়া বিল পাশ বলে গণ্য হবে। গত 1.5 বছরে খুব ভালোভাবে জাতীয় ঐকমত্য কমিশনের এমন সুপারিশে ক্ষোভ প্রকাশ করে বিএনপি সহ সমমনা দলগুলো। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, নোট অব ডিসেন্টের মীমাংসা হবে জাতীয় সংসদে, চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না জনগণ। আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই, তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ঐকমত্য কমিশন। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। তিনি বলেন, কোনো কারণে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে। আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি এখানে জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এদিকে রাজধানীর গুলশানে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 17 অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে সেই বিষয়গুলো ঐকমত্য কমিশনের সুপারিশে পুরোপুরি নেই। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বলেন, ঐকমত্য কমিশনের সবশেষ 2টি সিদ্ধান্তের মধ্যে প্রথম প্রস্তাবকে সমর্থন জানাচ্ছে এনসিপি। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হলে সনদে স্বাক্ষর করবেন তারা। কেউ এককভাবে সরকার গঠন করলে তা টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি যে জুলাই গণহত্যার বিচার
এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। নির্বাচন কমিশনে জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এবং আমরা আশা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ ঘিরে ফের সরব রাজনৈতিক অঙ্গন। নভেম্বরের মধ্যে গণভোট না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত সহ 8টি সমমনা ইসলামী দল। অন্যদিকে কমিশনের নতুন রূপরেখাকে সাধুবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকার আইনি ভিত্তিসম্পন্ন খসড়া গ্রহণ করলে সনদ স্বাক্ষরের অগ্রগতি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরের পরই ফের তর্ক বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, গণ অভ্যুত্থানই হবে জুলাই সনদের ভিত্তিমূল। এই জাতীয় ঐক্যের প্রতিক্রিয়ায় কেউ যদি বিভক্তির জায়গায় নিয়ে আসতে চায়, প্রকারান্তে তারা ফেসিবাদী শক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নভেম্বরের মধ্যে গণভোট না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত সহ 8টি সমমনা দল। আগামী 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। ঐকমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিতেন, তাহলে জিনিসটা কিন্তু আর ঝামেলা পাকাইতো না। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। গণভোটের সাথে উচ্চকক্ষে পিয়ারের বিষয়টি জড়িত, কাজেই নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে সমাধান করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সুপারিশ করা জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতিতে জটিলতা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে খসড়া তুলে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার হাতে, সেখানে মেলেনি বেশ কিছু প্রশ্নের উত্তর। ঐকমত্য কমিশন তা পরিষ্কার করতে না পারলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে শঙ্কা তাদের। রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন শাহ আলী জয়। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে যে গণভোট হবে, সেখানে একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নে ভোটারদের কাছে জানতে চাওয়া হবে, তিনি জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর প্রতি তার সম্মতি জানাচ্ছেন কিনা। জুলাই সনদে সংবিধান সংস্কারের মোট 48টি প্রস্তাব রয়েছে। একজন ভোটার সবগুলো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে নাও থাকতে পারেন। প্রশ্ন, তাহলে এ ধরনের ভোটে ভোটার পক্ষে না বিপক্ষে ভোট দেবেন? আবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠকে রাজনৈতিক দলগুলো 30টিরও বেশি প্রস্তাবনায় নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছিল। কোন বিবেচনায় সে প্রস্তাবগুলো বাস্তবায়ন খসড়ায় স্থান পেয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আমরা মানুষের সাথে ডিসকাসও করিনি, তাকে জানাইও নি আমরা কি জিনিসপত্রগুলো নিয়ে কথা বলছি। এখন আমরা 48টা জিনিসের একটা প্যাকেজ এনে মানুষকে বললাম যে ভাই এখন দেখো তোমার এটা পছন্দ হয় কিনা। বিষয়টা কেমন স্ববিরোধী একটা প্র্যাকটিস। আপনি তফসিলে বর্ণিত যে প্রস্তাবগুলো উপরে গণভোট দিচ্ছেন, সেখানে নোট অফ ডিসেন্ট সহ নিচ্ছেন, আবার নোট অফ ডিসেন্ট ছাড়াও নিচ্ছেন। তাহলে তো এখানে স্বাধীনভাবে মানুষের মতামত প্রকাশের সুযোগ আর থাকছে না। প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় নির্বাচনের পর গঠন হবে সংবিধান সংস্কার পরিষদ। নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ সদস্যের পাশাপাশি শপথ নেবেন এ পরিষদের সদস্য হিসেবেও। রাজনৈতিক দলগুলোর মতো রাজনৈতিক বিশ্লেষকদেরও প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয়েছিল কিনা। ঐকমত্য কমিশন হয়তো মনে করছে যে এটা কনস্টিটিউশনাল এক্সপার্ট দের সাথে আলোচনা করাটাই বেটার। তারা রাজনৈতিক দলকে এটার জন্য গুরুত্বপূর্ণ মনে করে নাই, কিন্তু
এটা না করাটা আমি মনে করি একটা পদ্ধতিগত ভুল। কারণ যেহেতু তারা সবাই স্টেক হোল্ডার, এটা তারা তো এটার বাস্তবায়নের সাথে তারাই তো জড়িত থাকবে মাঠ পর্যায়ে। এটাও সত্যি যে এই জিনিসপত্রগুলো ডিসকোর্সে ছিল, বাট বিএনপির পজিশন, বিএনপি যদি সেটা ডিসএগ্রি করে, হি হ্যাজ এভরি রাইট। 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদকে বাস্তবায়ন করতে হবে সকল প্রস্তাবনা, অন্যথায় তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। বাস্তবায়ন আদেশের এমন ধারণার বিষয়ে জোরালো সমালোচনা হচ্ছে। এন্ড রেজাল্ট যদি হয় যে এটাকে যেভাবে আছে সেভাবে অ্যাকসেপ্ট করতে হবে, তো তাহলে আপনি 270 দিনের সময় আপনি কেন দিলেন? এটা তো মেক সেন্স করে না। টাইম লিমিট করে দেওয়ার এখতিয়ার তো ঐকমত্য কমিশনের নাই। সেটা যদি তারা মনে করে, তারা তো এটাকে সুপারিশ আকারে দিয়েছে। বিশ্লেষকদের মতে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতি নাকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জারি করবেন সে বিষয়েও স্পষ্ট দিক নির্দেশনা নেই বাস্তবায়ন আদেশে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই। দর্শক, এই গানের বাস্তব উদাহরণ গাজীপুরের হামিম গ্রুপের একটি কারখানা। জায়গা বন বিভাগের, গাছও বন বিভাগের, কিন্তু বাউন্ডারি দিয়ে নিজেদের করে রেখেছে প্রতিষ্ঠানটি। খোদ বন বিভাগও কথাটি স্বীকার করেছে। শুধু বনের জমি নয়, দখল হয়েছে স্থানীয়দের পৈতৃক জমিও, সাথে আছে পরিবেশের ভয়াবহ দূষণ। বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন দর্শক। বন বিভাগের সাইনবোর্ড লাগানো জমি, যার পরিমাণ 4.62 একর, যেখানে লাগানো আছে আকাশমণি, নিম, মেহগনি গাছ। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এটি পুরোপুরি বন বিভাগের দখলে নেই, এটি হামিম গ্রুপের বাউন্ডারির ভেতরে। গাছ দেখছি এই মেহগনি আর এই আকাশমণি, দুইটা বাড়ি আছে, দেওয়াল করি না, 2-3টা ঘর আছে আর মানে পুরোটা ভাঙছে নাকি ভেঙে লাগছে? আমার বাউন্ডারি করছে, কোম্পানি করছে। প্রাথমিক তথ্যের উপর ভর করে সহকারী বন সংরক্ষকের তথ্যে মিলল হামিমের বন দখলের সত্যতা। যতটুকু বৃক্ষরোপণ করা হয়েছে ওটা তো হামিম টেক্সটাইলের যে মানে ফ্যাক্টরি, এটার ভেতরেই তো, তাই না? হ্যাঁ, ফ্যাক্টরির ভিতরে। আমাদের যে জায়গাটা আরেকটুকু আছে, ওই জায়গাটা আমরা প্ল্যান্টেশন করছি। আপনারা কি আসলে যে কোনো সময় ওখানে যেতে পারেন ভেতরে, না তাদের অনুমতি লাগে? বাধা দেওয়া হয় না, আগে বাধা দেওয়া, আমাদেরকে বাধা দেয় না। অনুসন্ধানের চোখে আরো ধরা পড়ল কিভাবে উঁচু দেয়াল তুলে দখলে নেওয়া হয়েছে বনভূমি। বন কর্তৃপক্ষের মুখোমুখি হতে হবে। বনভূমির পাশাপাশি মানুষের পৈতৃক জায়গা দখলের অভিযোগের সত্যতাও অনুসন্ধান জরুরি। হামিম গ্রুপে ওনারা বিভিন্ন মালিকের কাছ থেকে জায়গা টাকা কিনে এরা একবার বাউন্ডারি করেছে, আমাদের জায়গাটা ভিতরে পড়ে গেছে। এখানে আমার জায়গা হচ্ছে 38%, তারা 2% বহু আগের রেজিস্ট্রি নিয়েছিল আমাদের 4 ভাইয়ের কাছ থেকে, আর আমার 36% জায়গা বাকি রয়েছে। হামিম গ্রুপের ক্ষমতার কাছে তারা অসহায়, এমন অভিযোগ ভুক্তভোগীদের। কোম্পানির মালিকের তো বেশি ক্ষমতাধর, আর আমরা হচ্ছি সাধারণ মানুষ। এখানে মনে করেন যে বন বিভাগের কিছু জায়গা টাকা আছে এখানে, যেখানে বন বিভাগ ব্যর্থ হয় না, আমার মতন দুলালের কোনো খানা নাই। এই অভিযোগে একা নন দুলাল ফকির, স্থানীয় বাসিন্দারাও জানালেন একই দুর্ভোগের কথা। আমার মামা ওনার জমি এখানে আছে, ক্রয় না করা সত্ত্বেও ওই জমিগুলো ওনাদের দখলে রাখছে আর কি। আমি আমার মামার নিয়ে গেছিলাম, ওনারা এগুলা নিয়ে আর কি কোনো ধরনের হেডেক দেখায় নাই। বন ও মানুষের জমি দখল করে গড়ে ওঠা কারখানা এই এলাকার পরিবেশ দূষণের অন্যতম কারণ, এমন অভিযোগ স্থানীয়দের। আমাদের এখানে হামিমের গ্যাস ছাড়াতে আমাদের একটু সমস্যা হয়ে যায়, পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যায়। একেবারে বাথরুমে যে একটা গন্ধ, একটা বিশ্রী গন্ধ, গ্যাস। বাচ্চা আছে, ওরা কাশে, মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রোগও হয় এই গ্যাসের কারণে। এ তো কেমিক্যাল। পরিবেশ অভিযোগ থেকে কোনো নজরদারি নাই, মানে সরকার কি তদারকি করে নাকি এটা আমাদের জানা নাই। ভালো ফল গাছ আছে সব নষ্ট হয়ে গেছে, মরে অবস্থা হয়ে গেছে। পরিবেশ আন্দোলনের স্থানীয় নেতা বলছেন দখল আর দূষণের কাছে কর্তৃপক্ষ অসহায়। সে বৃক্ষরোপণ করবে তার বাউন্ডারির ভিতরে গিয়েছে তা না, সে আগে যদি তার বনভূমিতে যদি কোনো স্থাপনা থাকে সেগুলি ভেঙে দিবে, গুড়িয়ে দিবে, সেগুলো জব্দ করবে, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়ের করবে, তাদেরকে আইনের আওতায় আনবে, এর পাশাপাশি সে বৃক্ষরোপণ করবে। এখন ইন্ডাস্ট্রির বাউন্ডারির ভিতরে গিয়ে যদি সে বৃক্ষরোপণ করে, এটা তো কোনো লাভ হলো না। সে তো ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ রাতের আধারে এই বৃক্ষগুলি কেটে ফেলবে। রেজাল্ট কি? রেজাল্ট জিরো। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, চোখের সামনে এই দখল দূষণের পরও তারা কি ব্যবস্থা নিয়েছেন? সরকারি জমিতে মানে ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে কি কেউ দেয়াল দেওয়ার কোনো সুযোগ আছে? ঠিক এই কারণেই কিন্তু আমরা এটাকে জবরদখল বলছি। এই প্রক্রিয়াটা বেশ পুরনো,
2021 সাল নাগাদ শিল্প প্রতিষ্ঠানের যে স্ট্রাকচার এবং যে বাউন্ডারি ওয়ালগুলো সেগুলো এর আগে থেকে শুরু হয়ে 2021 সাল পর্যন্ত শেষ হয়েছে। 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে যদি প্রমাণিত হয়, অর্থদণ্ড বা দুটোই হতে পারে। তার কাছে প্রশ্ন ছিল, প্রমাণ থাকার পরও কেন উদ্ধারের উদ্যোগ নিতে পারছেন না? কিছু আইনি জটিলতা, দেওয়ানি মামলা এবং উচ্চ আদালতের মামলা থাকার কারণে আমরা 4 একরের মতো জায়গাতে এখনো কোনো ধরনের কার্যক্রম সম্পন্ন করতে পারিনি। আশা করছি যে আইনি জটিলতাগুলো সমাধান করে সেখানে একটা কার্যকর কিছু করতে পারব। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হামিম গ্রুপের কর্ণধার একে আজাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং পাঠানো মেসেজের কোনো জবাব দেননি। নিউজ ডেস্ক, নিউজ 24। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার 9 দিন পরও গ্রেফতার হয়নি স্ত্রী সামিরা, খলনায়ক ডন সহ দেশে থাকা আসামিরা। পুলিশ বলছে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। তবে নিউজ 24 এর অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। মামলার পরও কয়েকদিন আগেও বগুড়ার বাসায় ছিলেন ডন, আর চট্টগ্রামের খুলশির বাসায় ছিলেন মামলায় 2 নম্বর আসামি সামিরার মা লুসি। শোনা যাচ্ছে সামিরার জন্য উচ্চ আদালত থেকে জামিনের চেষ্টাও করছেন তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য জট খুলতে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে দফায় দফায় যাচ্ছে পুলিশ। 29 বছর আগের অপমৃত্যু এখন হত্যা মামলায় ধরে তদন্তে রমনা থানা পুলিশ। পরিবারের দাবির মুখে চলতি বছরের 20 অক্টোবর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন আদালত। সেখানে 11 আসামির মধ্যে স্ত্রী সামিরা ও তার মা লুসি, খলনায়ক ডন দেশেই থাকেন। থাইল্যান্ডে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, স্কটল্যান্ডের রেজভি ও যুক্তরাষ্ট্রে রুবি। শোনা যাচ্ছে সালমানের বাল্যবন্ধু ও সামিরার দ্বিতীয় স্বামী মুস্তাক কখনো ঢাকায়, কখনো থাকেন ব্যাংককে। হত্যা মামলার 9 দিন পরও এখনো গ্রেফতার হয়নি আসামিদের কেউ। সালমান শাহ হত্যা মামলার দায়িত্ব পাবার পর 2 দফায় তার ইস্কাটনের বাসায় গিয়েছে পুলিশ। সেখানে ঠিক কি আলামত খুঁজেছে এবং কি পেয়েছেন তা জানবো পুলিশের কাছ থেকে। প্রায় 29 বছর আগের ঘটনা। এখন যে ঘটনাস্থল ছিল ওখান তো ওইভাবে আলামত পাওয়ার কথা না। তো যেহেতু ইতিপূর্বে তদন্ত হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, এই আলামতগুলো মাননীয় আদালতে সংরক্ষিত আছে। আমরা এগুলো নিয়ম মোতাবেক সংরক্ষণ আমরা নিজেদের হেফাজতে নেব। পুলিশের দাবি, আসামিরা সবাই পলাতক। হত্যা মামলায় সামিরার ঢাকা এবং চট্টগ্রামের বাড়ি নজরদারিতে রেখেছে পুলিশ। তথ্য বলছে চট্টগ্রামের খুলশি থানার পাশেই সামিরার বাবার বাড়ি। চলুন সেখান থেকে ঘুরে আসি। একবার আসছিল, আমার চোখে একবার পড়ছিল। আবুল নিবেশ আজকে অনেকদিন যাবত আছে। ওনারা কোথায় আছে না আছে, এমনি ঢাকা গেছে, আমাদেরকে বলছে, আমরা নিজেরাই যোগাযোগ করতে পারতেছি না। পুলিশ বলছে সালমান শাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডনের সন্ধান মিলছে না, কিন্তু নিউজ 24-এর কাছে সন্ধান রয়েছে। সপ্তাহখানেক আগেও ডন ছিল বগুড়া শহরের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে। চলুন সেখান থেকে ঘুরে আসি। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় পৈতৃক বাড়ি ডনের। পুলিশ ডনের খোঁজ না পেলেও প্রতিবেশী ও দারোয়ান জানালেন কয়েকদিন আগেও এখানেই ছিলেন তিনি। আসলে 2-1 এর মধ্যে 2 একদিন থাকে, হয়তো রাত থেকে সকালে গেল, কিংবা 2 একদিন থাকেও। আবার আসে মাঝে মাঝে, কখন আসে না আসে এটা করো। দেখছি কয়েকদিন আগে আমরা এই বাড়ি আসছিল। এর আগে সালমান শাহর সাবেক স্ত্রী সহ 11 আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যে কোনো সময় গ্রেফতার হতে পারেন আসামিরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ। ছত্রভঙ্গ করতে করা হয়েছে লাঠিচার্জ। আর এই পুরো ঘটনায় আহত অন্তত 43 জন। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটে। শিক্ষকরা বলছেন যৌক্তিক দাবিতেই রাজপথে নেমেছেন তারা, তবে তাদের উপর হামলা করেছে পুলিশ। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে যান আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এ সময় সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। শিক্ষকরা বাধা ভেঙে ভেতরে ঢুকতে চাইলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। নিক্ষেপ করা হয় অন্তত 7টি সাউন্ড গ্রেনেড।
মূল সড়ক অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন অনেকে। সচিবালয় অভিমুখে গেটে দিকে ঢুকবো তখন ব্যারিকেড দিয়েছিল, আমাদের কিছু ডাকা দেখিয়েছে। এই গেজেটের দাবিতে আইসা তারা আজকে পরিকল্পিতভাবে হত্যা। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরেছে এবং আমাদের পুরো লাঠিচার্জ করেছে, যে কারণে আমার এই ভাই অত্যন্ত মুমূর্ষ অবস্থা, আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। পুলিশ বলছে অনুমতি ছাড়াই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশের চেষ্টা করায় আন্দোলনকারীদের প্রতিহত করা হয়েছে। তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা প্রতিনিধি পাঠান, কিন্তু তারা সবাই যাবে। সচিবালয় তো এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে চাইলেই তো সব যাওয়া যায় না। তা আমরা কথা বলতেছিলাম, ইন দি মিন টাইম তারা আইন প্রতিবন্ধী কার্যকলাপ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে ডিসকাস করেছি, এইটুকুই। জাতীয়করণ সহ 5 দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে 17 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মেট্রো রেল এবং ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা এবং রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট করা হয়। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা জানান আইনজীবী। রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামের একজন পথচারী নিহত হন। এবারে মধুমতি ব্যাংকের সৌজন্যে অর্থ বাণিজ্য সংবাদ। আগামী 16 ডিসেম্বর দেশে অবৈধ হ্যান্ডসেট বন্ধে বিটিআরসির তত্ত্বাবধানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার উদ্বোধন করা হবে, যেখানে দেশের সব মোবাইল সেট নিবন্ধিত হয়ে যাবে। বুধবার আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী বলেন, NEIR এর মাধ্যমে অবৈধভাবে আমদানি করা বা চুরি হওয়া মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ সময় ফয়েজ আহমদ তৈয়ব আরও বলেন, এটি বাস্তবায়নের মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরাসরি সরকারের রাজস্বতেও যোগ হবে বিপুল অর্থ। আমরা আজ ঘোষণা করছি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। জানাবো আন্তর্জাতিক খবর। সীমান্ত সংঘাত নিরসনে ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া, আর এই জন্য ভারতকে দোষী ইসলামাবাদ। বলছে তালেবানকে প্রতিনিয়ত ইন্ধন দিচ্ছে দিল্লি, তবে এ নিয়ে কাবুলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সতর্ক করেছে পাকিস্তানের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী হামলা হলে তালেবান সরকারকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিতে দোহার পর গত কয়েকদিন ধরে তুরস্কের ইস্তানবুলে আলোচনা চলছিল। তবে সংকটের কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই ওই আলোচনা শেষ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়া ওই অঞ্চলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে, কেননা ইস্তানবুলে পাক আফগান আলোচনা ব্যর্থ হওয়ার পরেই তালেবান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সতর্ক করেছেন, পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলা হলে তালেবান শাসকদের তিক্ত স্বাদ গ্রহণ করতে হবে। এক্সে দে এক পোস্টে ওই বার্তা দেন তিনি। তুরস্ক আলোচনা ভেস্তে যাওয়ার জন্য ভারতকেও দায়ী করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। দাবি করেন, আলোচনায় দুই পক্ষ অধিকাংশ ক্ষেত্রে একমত হলেও দিল্লির ইন্ধনে শেষ মুহূর্তে বেঁকে বসে কাবুল। সীমান্তে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগানিস্তান, যা 2021 সালে তালেবান আফগান মসনদে বসার পর সবচেয়ে ভয়াবহ হামলা বলে বিবেচিত হচ্ছে। এতে উভয় পক্ষের কয়েক ডজন মানুষের প্রাণ গেছে। এমন আবহে সহিংসতার পুনরাবৃত্তি রোধে যুদ্ধবিরতির পর কাতারে প্রথম দফায় আলোচনা হয়। এরপর 25 অক্টোবর ইস্তানবুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান। আসমাতুলি, নিউজ 24।
আর এরই সাথে শেষ করতে চাই নিউজ 24 এর সংবাদের আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।